এই ভিডিওতে আমরা স্টক মার্কেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার ব্যাপারে জানবো, যার দ্বারা আপনার সাইকোলজি মার্কেটের প্রতি আরো স্ট্রং ভাবে বিল্ড আপ হবে। যে স্টক মার্কেটের প্রতি আপনার এত প্যাশন, এত আগ্রহ রয়েছে, আশা করি তার ব্যাপারে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলি জানতে আপনিও আমার মতো সমান এক্সাইটেড। পুরো ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল। যখন মার্কেট ক্র্যাশের দোরগোড়ায় চলে আসে, অনেকটাই নিচে নেমে যায়, তখন আমাদের কি করা উচিত? আমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখি তাহলে সেটা হিস্ট্রি থেকে শিখে নিতে পারবো। চলুন প্রথম থেকে শুরু করা যাক। বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই, এটি এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, শুধু আমাদের দেশেরই নয়, সমগ্র এশিয়ায় প্রথম স্টক এক্সচেঞ্জের স্থাপনা হয়েছিল 1875 সালে বম্বেতে, ইংরেজ আমলে। স্বাধীনতার পর 1956 খ্রিস্টাব্দে সিকিউরিটিজ কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে আপামর দেশবাসীর স্বার্থে এর কার্যপ্রণালী এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু সেই সময় স্টক এক্সচেঞ্জ সাধারণ মধ্যবিত্তদের প্রায় নাগালের বাইরেই ছিল। মূলত মার্কেটে বড় বড় স্টক ব্রোকার আর সেই সময়কার বিত্তশালী লোকজনেরাই ট্রেড করতেন। স্টক মার্কেটকে প্রকৃতভাবেই জনসাধারণের দোরগোড়ায় নিয়ে আসেন মিস্টার ধীরুভাই আম্বানি। স্টক মার্কেট শুধু বড় লোকদের ব্যাপার, ধনীদের ব্যাপার, এই মিথটা উনি ভাঙতে সক্ষম হন। কারণ সেই জামানায় স্টক এক্সচেঞ্জের সব কাজ ফিজিক্যালি হতো। আপনি কোনো স্টক কিনলে তার জন্য স্টক কেনার সার্টিফিকেট পেতেন, আর সেই সার্টিফিকেটটাকেই আপনাকে বিক্রি করতে হতো। কোনো স্টক কেনার পর সেই সার্টিফিকেট স্টক হোল্ডারদের কাছে পৌঁছতেও যথেষ্ট টাইম লেগে যেত। ধীরুভাই আম্বানি কি করলেন? এখানে একটা সলিউশন বের করলেন। স্টক মার্কেটের প্রতি মানুষের বিশ্বাস বাড়ানোর জন্য স্টক সার্টিফিকেটকে ইন্ডিয়ান রেলের মাধ্যমে এবং পোস্ট অফিসের মাধ্যমে অতি দ্রুত স্টক হোল্ডারদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করলেন। আর এই পদক্ষেপের কারণে স্টক মার্কেট মধ্যবিত্তের কাছেও অনেক গ্রহণযোগ্য হয়ে গেল। আর ভারতের একটা বড় অংশ এই মধ্যবিত্ত সম্প্রদায় স্টক মার্কেটের প্রতি ঝুঁকতে শুরু করে দেওয়ার সাথে সাথে বাজারও পজিটিভ রেসপন্স দেখাতে থাকে। প্রতিটা ভালো সময়েই দুঃসময়ের মতো কিছু দুর্ঘটনা এসে হাজির হয়, যেমনটা সেই সময়ও হয়েছিল। 1984 অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়ে যায়। সেই সময় একটা মিথ ছিল, ইন্ডিয়া ইজুকাল টু ইন্দিরা। বুঝতেই পারছেন মানুষ কত গভীরভাবে ইমোশনালি আর সাইকোলজিক্যাল ভাবে ধাক্কা খেয়েছিল। পরিস্থিতি এমন চলে আসে যে 15 দিনের জন্য পুরো মার্কেটটাই বন্ধ হয়ে যায়। এরপর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হবার পর মার্কেট যখন আবার ওপেন হয়, তখন মার্কেটে কোনো বায়ারের দেখা নেই। সবাই তখন ভাবছে যে ইন্ডিয়ার ইকোনমি হয়তো ডুবে যাবে, ইন্ডিয়ার ইকোনমি আর উঠে দাঁড়াতে পারবে না। স্টক সেলিং এর একটা হিড়িক পড়ে যায়। যার কাছে যা শেয়ার ছিল সবাই বেচার জন্য আগ্রহী হয়ে ওঠে। সেই সময় এফআইআই অথবা ডিআই এর মতো কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টর এলাও ছিল না আমাদের ইন্ডিয়ান মার্কেটে। সরকার একটা পদক্ষেপ নেয়, এগিয়ে এসে এলআইসি এবং ইউটিআই কে বায়ার হিসাবে রেকর্ড পরিমাণ বাইং করার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। আর এরাও মার্কেটকে ঠিক রাখতে, সাধারণ ট্রেডারদের মনো ভরসা জোগাতে লাগাতার 5 দিন হাজার কোটি টাকার ওপরে স্টক বাই করতে থাকে। আর এইভাবে মার্কেট স্টেবল হয়, স্থিতিশীল হয়। সেই সময় অনুযায়ী টাকার পরিমাণটা কিন্তু প্রচুর বড় অঙ্কের ছিল। বাজার আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে। দেখতে দেখতে 1985 জুলাইয়ে 250 সেন্সেক্সের হাই হয়ে যায় 560, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। পরবর্তী 3 বছর আবার লাগাতার একটা দীর্ঘ মন্দা বাজারে থাকে, একটা রেঞ্জ বাউন্ড জোন তৈরি হয়ে যায় মার্কেটে। সেই সময় অনেক ট্রেডারকেই মার্কেট ফাঁসিয়ে দেয়। তার থেকেই একটা মিথের সূচনা হয় যে এটা জুয়া বাজার, এটা গ্যাম্বলিং ছাড়া আর কিছু না, এখানে মধ্যবিত্ত আর সাধারণ ট্রেডারদের টাকা ডুববে ছাড়া কখনোই পারবে না। কিন্তু বন্ধু, বাজারের তো চাল এরকমই, লাগাতার ওপরে অথবা লাগাতার নিচে মার্কেট একবারে নামবে না। প্রত্যেকটা দৌড় শেষে বাজার রেস্ট নেয়, হাঁপিয়ে পড়ে ওঠে, কিছুটা সময় রেস্ট নিয়ে আবার নতুন একটি মুভমেন্ট অথবা ট্রেন্ড শুরু করে। 1985 সালের ট্রেডারদের কাছে হয়তো হিস্ট্রিক্যাল ডেটা দেখার সুযোগ ছিল না, কিন্তু আমাদের কাছে তো আছে। আর আমরা সেটা থেকে অনেক কিছু শিখতে পারি, আর সেই অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ মার্কেটের প্রতি তৈরি করতে পারি। হিস্ট্রিক্যাল ডেটা দেখে আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। 1985 থেকে 1988 পর্যন্ত মার্কেটের একটা দীর্ঘ খারাপ সময় পার হয়। হর্ষদ মেহতার এন্ট্রির আগে 1985 থেকে 1988 পর্যন্ত মার্কেটে আরো একজন ইনফ্লুয়েন্সার ছিল। বাজার একটু উপরে গেলেই উনি আবার সেটাকে টেনে নিচে নামাতেন। হ্যাঁ, যে ভদ্রলোকের নাম ছিল মনু মানেক, যাকে তখন ইন্ডিয়ান ট্রেডাররা দ্য কোবরা অফ ইন্ডিয়ান স্টক মার্কেট নামে অভিহিত করে দিয়েছিল। কারণ তিনি ছিলেন একজন সাংঘাতিক বিয়ার কার্টেল, মার্কেটকে কোনোভাবেই
উনি ওপরে উঠতে দিতেন না। 1988 বুল ফেজ 1991 পর্যন্ত দারুণভাবে মার্কেটকে ওপরে নিয়ে গেছে। আপনারা অনেকেই বিগ বুল সিনেমাতে হয়তো দেখে থাকবেন, কিন্তু সেই বুল রানটাও এক জায়গায় গিয়ে ধাক্কা খায়। 1991 রাজীব গান্ধীর মৃত্যু হয়। অনুমান করুন মার্কেট কিভাবে সাইকোলজিক্যাল কারণে আর ইমোশনাল কারণে রিয়্যাক্ট করেছিল। আবার মার্কেট বেশ কিছুটা নিচে নেমে যায়, কিন্তু বিগ বুল হর্ষদ মেহতার ক্যারিশমার কারণে মার্কেট আবার নতুন হাই তৈরি করা শুরু করে। যেই সেন্সেক্স এর টপ ছিল 560, সেটাই 1920 সেন্সেক্স প্রায় 8x হয়ে যায়। এরপর 1993 সালে আবার বম্বে ব্লাস্টের মতন দুঃখজনক একটি ঘটনা ঘটে যায়, যার কারণে বাজার আবার অল্প দিনের মধ্যেই বেশ খানিকটা নিচে পড়ে যায়। যদিও এটা ছিল খুবই ছোট্ট একটা টাইম পিরিয়ডের জন্য, খুবই সাময়িক। এরপর শুরু হয় ইন্ডিয়ান মার্কেটে আইপিও বুমের যুগ। সময়টা ছিল 1993 থেকে 1994। প্রত্যেক মাসে বাজারে 100-র কাছাকাছি নতুন আইপিও আসতো। সেই সময় মানুষ 1 লাখ টাকা লাগালে আইপিওর মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যেই 1,30,000 1,40,000 টাকা পর্যন্ত মুনাফা করতে পারত। সেটা ছিল ইন্ডিয়ান মার্কেটে আইপিও লিস্টিং গেইন করার স্বর্ণযুগ। মার্কেটে মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলছিল, যদিও দেশের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না 1990 থেকে 2000 পর্যন্ত। এই সময় আপনি দেখবেন প্রায় 10 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছিল মাত্র এই 10 বছরের ভেতরে। 1998-99 থেকে আবার মার্কেটে একটা অন্ধকার সময় শুরু হলো, কারণ প্রতিরক্ষার কারণে ভারতবর্ষ নিউক্লিয়ার পাওয়ার অ্যাচিভ করার জন্য পোখরানে পরমাণু বিস্ফোরণ হলো। বিশ্বের ক্ষমতাবান দেশগুলো নানানভাবে ইন্ডিয়ার উপর রেস্ট্রিকশন লাগাতে শুরু করলো, ব্যান লাগাতে শুরু করলো। মার্কেটও দুমদাম নিচে পড়ে গেল। যে স্টকটির দাম সেই সময় 3000 টাকায় ট্রেড হচ্ছিল, সেটির দাম চলে এলো 30 টাকায়। বাজার ভয়ঙ্কর ভাবে ক্র্যাশ হলো। এরপর আন্তর্জাতিক সম্পর্ক ঠিক করতে ইকোনমিকে অক্সিজেন যোগাতে যোগাতে আরো 3-4টে বছর কেটে গেল। 2004 থেকে 2008 পর্যন্ত হওয়া এই 4 বছর সময়টা স্টক মার্কেটের একটি সুবর্ণ অধ্যায় রয়েছে। আর এই বুল রানটার আগেও কিন্তু মার্কেট আরো একবার ধাক্কা খেয়েছিল। 2004-এর শুরুতে যখন বিজেপি সরকারের পতন হয়, বাজপেয়ী সরকারের বিদায় ঘটে আর কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, মার্কেটে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট তৈরি হয়ে যায়। মাত্র 2.5 দিনে মার্কেট 25% ক্র্যাশ করে যায়। আর মার্কেটে কাজ করতে গেলে আপনাকেও চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে। এমন ঝটকা সামলেই আপনাকে টিকে থাকতে হবে মার্কেটে, আর তার জন্য চাই মার্কেটের প্রপার এডুকেশন। এরপর মার্কেট আবার ধীরে ধীরে পজিটিভ হতে থাকে। 2008 পর্যন্ত এই বুল রানটা দারুণভাবে চলতে থাকে। বুল মার্কেটের সময় টাকা কামানো শিখতে হবে, আর যখন মার্কেট খারাপ যাবে, রেঞ্জ বাউন্ড যাবে, তখন আপনার ইনকামের টাকাটা বাঁচিয়ে রাখাটাও ঠিক ততটা গুরুত্ব দিয়েই শিখতে হবে আপনাকে। 2008 সালে বিশ্বজুড়ে মন্দা এলো। আমেরিকার মতন এত স্ট্রং অর্থনীতিও, এত স্ট্রং ইকোনমিও খাদের কিনারে এসে দাঁড়িয়ে পড়লো। আমাদের ভারতীয় বাজারও তার থেকে রেহাই পেল না, যদিও আমাদের ভারতীয় বাজার অন্যান্য বাজারের থেকে যথেষ্ট স্ট্রং ছিল সেই সময়। 2013 পর্যন্ত এই মন্দার ফেজটা চললো। 2008 থেকে 2013 পর্যন্ত এই সময়টা বড় ধরনের কোনো মুভমেন্টই মার্কেটে লক্ষ্য করা গেল না। আর 2013-তে একটি নতুন এক্সচেঞ্জের স্থাপনা হয়েছিল, যার নাম ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ। আর সেটিও অল্প কিছুদিনেই প্রচুর মানুষের টাকা ডুবিয়ে গোটা এক্সচেঞ্জটাই বন্ধ হয়ে গেল। 2014 সাল কংগ্রেস সরকার ক্ষমতা থেকে অপসারিত হয়ে বিজেপি সরকার আবার পুনরায় এলো। 2014 থেকে 2020 পর্যন্ত আবার একটা সুবর্ণ সময় চললো আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে, যা 2020 সালের করোনার আগে পর্যন্ত ছিল। আপনি 2020-র করোনা পর্যন্ত এই সময়টাকে যদি ভালো করে অবজার্ভ করেন, মার্কেটের হিস্ট্রিটাকে একটু গভীরভাবে অবজার্ভ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যখনই মার্কেট বড় কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টরের কারণে নিচের দিকে পড়ছে, তখন আপনার কাছে যা শেয়ার কেনা থাকবে সেটাকে প্রয়োজন একটু কম দামেই বেচে বেরিয়ে যান। এই সময় একদমই রিস্ক নেবেন না। তারপর মার্কেট যখন আবার কারেকশন কমপ্লিট করে ডাউন ট্রেন্ড শেষ করে ওপরের দিকে যাওয়া শুরু করবে, সেই সময় আপনি ভালো সুযোগ পেয়ে যাবেন অল্প দামে ভালো ভালো স্টকগুলোকে আরেকবার কিনে নেওয়ার, যেটা আমরা 2020-তে করেছি। 2020-তে যারা ভালো প্লেয়ার ছিল, যারা হিস্ট্রিক্যাল ডেটা থেকে কিছু শিক্ষা নিয়েছিল, তারা মার্কেট 10% পড়ার সাথে সাথে নিজেদের পোর্টফোলিও খালি করে দিয়েছিল। পোর্টফোলিওতে থাকা সব স্টক সেল করে দিয়ে টাকা হাতে নিয়ে বসেছিল আবার কখন বুল রান শুরু হবে, আর সেই সময় আবার তাদের টাকা বিনিয়োগ করে অল্প দামে ভালো ভালো শেয়ারগুলোকে কিনে নিতে পারবে। মার্কেট কিন্তু খুব দ্রুত কারেকশন দিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই আবার নতুন হাই বানিয়ে দিল মাত্র 1 বছরের মধ্যে। মার্কেট কোন সময় নিচে নামবে, কোনটা মার্কেটের মেজর রেসিস্ট্যান্ট পয়েন্ট, আর কোথা থেকে ট্রেন্ড রিভার্স হয়ে ওপরে উঠবে, কোনটা মার্কেটের মেজর সাপোর্ট পয়েন্ট, এগুলো আপনি কেবল টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে শিখতে পারবেন। বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেটের হিস্ট্রি থেকে আপনি কি শিখলেন, আপনার এই ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি আমি এখানে